হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করতে চলেছি সমবিবর্তন নিয়ে। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের এর আগে আমরা এই চ্যাপ্টার থেকে আবর্তন আলোচনা করেছি, বিবর্তন আলোচনা করেছি, আর আজকে শিখব সমবিবর্তন। এই তিনটে জিনিসকে একসাথে শিখে নিলে তোমাদের এই চ্যাপ্টারটা গোটাটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের বলে রাখি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই। 2 নম্বরের আসতে পারে, 6 নম্বরের আসতে পারে। ভিডিও শেষ পর্যন্ত দেখো, আমি ভিডিও শেষে এটা নিয়ে আরো আলোচনা করব যে কি রকম তোমাদের প্রশ্ন আসতে পারে। এবার তোমাদের সমবিবর্তনটা শেখাই। এই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, এই ভিডিওর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেব। প্রথমে সমবিবর্তনটা শেখো। দেখো, সমবিবর্তনটা কিন্তু কোনো নতুন পদ্ধতি নয় বা নতুন প্রক্রিয়া নয়। সমবিবর্তন হচ্ছে আবর্তন আর বিবর্তনের র্যান্ডম ইউজ, অর্থাৎ আবর্তন এবং বিবর্তন, যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে শিখিয়েছি, সেগুলোকে বারবার করে প্রয়োগ করা। আমি আশা করব তোমরা আবর্তন আর বিবর্তন শিখে ফেলেছো। দেখো, আবর্তন আর বিবর্তন যদি না শেখো তাহলে কিন্তু সমবিবর্তন করতে পারবে না, কারণ এই দুটো বিষয়কে নিয়ে সমবিবর্তন। সমবিবর্তন কোনো নতুন প্রক্রিয়া নয়। আমি বোর্ডে লিখেছি, দেখো সমবিবর্তন কিভাবে করতে হয়। সমবিবর্তন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে প্রথমে আমি আশ্রয় বাক্য পাবো, তাকে বিবর্তন করব, সেই বিবর্তিতটার, ভালো করে খেয়াল করো, বিবর্তিতটার আবর্তিত করব, আবর্তিতটার বিবর্তিত করব। বুঝে গেল? ধরো একটা বাক্য দিয়ে তোমাদেরকে দেখাই। প্রথমে ধরো আমি পেলাম একটা বাক্য, পেলাম সেই বাক্যটাকে আমি বচনে রূপান্তর করে পেলাম এই বচন, এই বচন আমি পেলাম। এবার এই বচনটাকে নিয়ে এই বাক্য, তাকে বচনে রূপান্তর করে আমি এই বচন পেলাম, এটাই হলো আশ্রয় বাক্য। এই বচনটাই আশ্রয় বাক্য, এটা অমাধ্যম অনুমান। আশ্রয় বাক্য একটি। তাহলে প্রথমে কি করব, তাকে বিবর্তন করব। এই বচনের বিবর্তন করলে কি হয়, তোমাদের বিবর্তন আর আবর্তনের যে নিয়ম আমরা শিখেছি তাতে তোমরা নিশ্চয়ই শিখে আছো। এই বচনের বিবর্তনে কি হয়, এই বচনের বিবর্তন করলে ই হয়। তাহলে এই বচনের বিবর্তন করলে ই হচ্ছে। এবার এই বিবর্তিত, ই বচন হচ্ছে বিবর্তিত বচন, এই বিবর্তিত বচনটার আবর্তন করো। ই বচনের আবর্তন করলে কি হয়, ই বচনের আবর্তন করলে ই হয়। এটা হচ্ছে আবর্তিত বচন। এবার এই আবর্তিত বচনটার বিবর্তিত করব, কি হবে, ই বচনের বিবর্তন করলে আবার এ হয়। তাহলে দেখো, এ বচনের সমবিবর্তনে আমরা পেয়ে গেলাম এ বচন। এইটা করার সময় কিন্তু তোমার অবশ্যই মুখস্থ থাকতে হবে বা মনে থাকতে হবে যে বিবর্তনে কোন বচনটা কি হয় এবং আবর্তনে কোন বচনটা কি হয়। বুঝে গেছে? শর্ট নোটে আমি তোমাদের এখানে দেখিয়ে দিই, একটা শর্ট নোটে, যে তোমাদের মনে করানোর জন্য। আবর্তনের ক্ষেত্রে কি হয়, আবর্তনে এ বচনটা আই হয়, ই বচনটা ই হয়, আই বচনটা আই হয়, আর ও বচনটার আবর্তন হয় না। ঠিক বিবর্তনের ক্ষেত্রে কি হয়, তোমাদের এটা পুনরায় আমি মনে করিয়ে দেওয়ার জন্য এটা লিখছি, তার কারণ এটা অলরেডি আমরা শিখে ফেলেছি। এ বচনের বিবর্তনে ই হয়, ই বচনের বিবর্তনে এ হয়, আই বচনের বিবর্তনে ও হয়, ও বচনের বিবর্তনে আই হয়। বুঝে গেল? তাহলে এবার এই ছকটা দেখেও অন্তত তোমরা করো যে এ বচনের প্রথম আমি বিবর্তন করছি, কি হবে, ই হবে, হলো ই। ই বচনের আমি আবর্তন করছি, কি হয়, ই হয়, হলো ই। এইবার ই বচনের বিবর্তন করব পুনরায়, কি হবে, ই বচনের বিবর্তন করে কি হয়, এ হয়। পাওয়া গেল? এইভাবে আমি চলো করি, ই বচন করি, দেখা যায় ই বচনের কি পাই। তাহলে ই বচনের প্রথম বিবর্তন করলে কি হবে, এ হবে, ই বচনের বিবর্তনে এ হয়। এ বচনের বিবর্তন করলে কি হবে, আবর্তন করলে কি হবে, আই হবে, এ বচনের আবর্তনে আই হয়। আই বচনের বিবর্তন করলে কি হবে, ও হয়, ও হলো। তাহলে ই বচনের সমবিবর্তনে আমি কি পাবো, ও বচন। ই বচনের সমবিবর্তনে আমি পাবো ও বচন। এবার আই বচনে যাই, আই বচনে দেখো সমবিবর্তনে কি পাবো, আই বচনে প্রথমে বিবর্তন করব, কি হবে, ও হবে। ব্যাস, যে আমি ও পেয়ে গেলাম, তাহলে কিন্তু আমার আবর্তন আর হবে না। তার কারণ তোমরা জানো ও বচনের আবর্তন হয় না, এখানে আমি ক্রস দিয়ে রেখেছি, তাহলে ও বচনের আর আবর্তন হবে না, এখানে স্টপ। তার মানে আই বচনের কিন্তু সমবিবর্তন হবে না। তাহলে এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন বচনের, 2 নম্বরের প্রশ্ন হলো যে কোন বচনের সমবিবর্তন হওয়া সম্ভব নয়। উত্তর হবে কিন্তু আই বচন। তাহলে আই বচনের একটা উদাহরণ দিয়ে তুমি দেখিয়ে দিতে পারবে যে আই বচনের বিবর্তন করলে তুমি ও হলো, ও বচনের আবর্তন আর করা সম্ভব না, তাই আই বচনের সমবিবর্তন হচ্ছে না। এবার চলো দেখি ও বচনটার ক্ষেত্রে, দেখি ও বচনের ক্ষেত্রে কি হয়। ও বচনের ক্ষেত্রে আমি প্রথমে কি করব, বিবর্তন করব। ও বচনের বিবর্তনে কি বচন হয়, আই বচন হয়, পেলাম আই বচন। আই বচনকে আবর্তন করলে কি বচন হয়, আই বচনের আবর্তনে
আই হয়, এটা আই লিখেছি, আই, আই বচনের আবর্তনে আই হয়। আর আই বচনের বিবর্তনে কি হয়? ও হয়। তাহলে আই বচনের বিবর্তনে ও হলো। তাহলে ও বচনকে প্রথমে আমি বিবর্তন করলাম, আই পেলাম। আই বচনকে আবর্তন করলাম, পুনরায় আই পেলাম। আই বচনকে বিবর্তন করলাম, ও পেলাম। তাহলে দেখো ও বচনে বিবর্তন করলেও কি হয়? ও হয়। তাহলে দেখো দুটো জিনিস, এ বচন আর ও বচন, এই দুটো বচনের সমবিবর্তনের কিন্তু সেম বচন পাওয়া যায়। এ বচনের সমবিবর্তনে এ বচন পাওয়া যায়, আর ও বচনের সমবিবর্তনে ও বচন পাওয়া যায়। বুঝে গেল? এটাও প্রশ্ন আসতে পারে তোমাদের যে কোন দুটো বচন সমবিবর্তন করলে একই বচন পাওয়া যায়, অর্থাৎ এ বচনকে সমবিবর্তন করলে এ বচনই পাবো, ও বচনকে সমবিবর্তন করলে আমরা পুনরায় ও বচনই পাবো। এটা হলো সমবিবর্তন। তাহলে বিবর্তন, আবর্তন, বিবর্তন, বিবর্তিত, আবর্তিত, বিবর্তিত। আচ্ছা, এই প্রসঙ্গে কিন্তু তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা আমি ভিডিওর প্রথমেই বলছিলাম যে এই ভিডিওটা স্কিপ করবে না, এখানে আমি গুরুত্বপূর্ণ তথ্য দেব। এখন পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে, এটা আমরা পুরো বিবর্তন প্রক্রিয়াটা শিখলাম। এই ছকটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যার দ্বারা কিন্তু তোমরা পুরো বিবর্তনের ফ্রেমটা কিভাবে গঠন করতে শিখে যাবে। এইবার যেটা বলি সেটা হচ্ছে প্রশ্ন কিরকম আসে। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে, 2 নম্বরের প্রশ্ন আসবে, 6 নম্বরের প্রশ্ন আসবে, এবং হতে পারে 6 নম্বরের সাথেও 2 নম্বর প্রশ্ন আলাদা পাঠ প্রশ্ন হিসেবে থাকবে, এবং এটা থেকে তোমরা ফুল মার্কস, এই প্রশ্নটা অ্যাটেন্ড করলে তোমরা ফুল মার্কস ক্যারি করতে পারো। আচ্ছা, এবার বলি, ধরো প্রশ্ন কিরকম এলো। প্রশ্ন এলো একটা 6 নম্বরের প্রশ্ন এলো যে 4টে বাক্য দেওয়া থাকলো, তোমাকে বলা হলো নিম্নলিখিত বাক্যগুলোকে বচনে রূপান্তর করো, তার আবর্তন ও বিবর্তন করো। সেটা কিরকম করবে? বাক্যটাকে বচনে রূপান্তর করবে ফার্স্ট, তারপরে ভালো করে দেখবে কি লেখা আছে, আবর্তন ও বিবর্তন। যদি থাকে আবর্তন ও বিবর্তন করো, তাহলে কি করবে? এটা কিন্তু ভালো করে লক্ষ্য করো। যদি থাকে আবর্তন ও বিবর্তন করো, এখানে আমি শর্ট নোটে দেখাচ্ছি, রইল তোমাকে আবর্তন ও বিবর্তন করো, আবর্তন ও বিবর্তন করো। তাহলে কি করবে? ফার্স্টে বাক্যটাকে তুমি বচনে রূপান্তর করলে, ধরলাম আমি এ বচন করলে, এ বচনকে প্রথমে হচ্ছে আবর্তন করো, তাহলে এ বচনের আবর্তন কি হবে? আই হলো। এরপরে কি করবে? বিবর্তন করো, আবর্তন ও বিবর্তন করো, তাহলে এ বচনের আবর্তন আই হলো। এবার বলেছে বিবর্তন করে, কার বিবর্তন করবে? আবার এ বচনটারই বিবর্তন করবে। এ বচনে বিবর্তন করলে হয়ে যাবে কি? বুঝে গেছে? আই এর কিন্তু নয়, কারণ প্রশ্নটা হচ্ছে আবর্তন ও বিবর্তন করো। বুঝে গেল? সেক্ষেত্রে এ বচনের আবর্তন আই হবে, পুনরায় এ বচনের আবর্তন বিবর্তন ই হবে। তোমরা আবর্তন আর বিবর্তন সব জানো, কিন্তু করতে গিয়ে কিন্তু তোমাদের এই গন্ডগোলটা ভীষণ হয়। আমি পরীক্ষার খাতা দেখতে গিয়ে দেখেছি ছেলেমেয়েরা এই গন্ডগোলটা ভীষণ করে। এবার কি হয়, তোমরা অনেক সময় করে ফেলো কি, এই বচনের আবর্তন করলে আই বচন, আই বচনটাকে বিবর্তন করে দিলে, আই বচনটা বিবর্তন করে দিলে ও হয়ে গেল, কিন্তু এটা বলেনি, বলেছে আবর্তন ও বিবর্তন করো। তাহলে বাক্য থেকে বচনে রূপান্তর করে যেটা পেয়েছো, সেই বচনটারই আবর্তন করতে হবে একবার, বিবর্তন করতে হবে একবার। কিন্তু এখানেই যদি প্রশ্ন থাকে যে আবর্তনের বিবর্তন করো, তখন কি হবে? তখন কিন্তু হবে এ বচনটাকে আবর্তন করলে তুমি আই বচন পেলে, এবং আই বচনটারই বিবর্তন করতে হবে ও বচন। কারণ কি বলেছে? আবর্তনের বিবর্তন করে, এই যে আবর্তন করে যে বচনটা তুমি পেয়েছো, সেই বচনটারই তোমাকে বিবর্তন করতে হবে। বুঝে গেছে? এই বিষয়টা কিন্তু ভালো করে মনে রাখো। আবর্তন করে যে বচনটা পেয়েছো তার বিবর্তন করতে হবে। যদি কথাটা থাকে আবর্তনের বিবর্তন করো, এরকম ঘুরিয়েও আসতে পারে বিবর্তনের আবর্তন করো, এরকম এলো যে কথাটা বিবর্তনের আবর্তন করো। তখন কি করবে? তখন ধরো এ বচন নিলাম আমি, এ বচনের প্রথমে বিবর্তন করলাম ই বচন, এবার এই ই বচনটারই আমি করছি গিয়ে আবর্তন, তাহলে ই হলো। বুঝে গেছে? যদি প্রশ্নটা থাকে বিবর্তনের আবর্তন করো, আর যদি প্রশ্ন থাকে বিবর্তন ও আবর্তন করো, যদি প্রশ্ন এলো বিবর্তন ও আবর্তন করো, বিবর্তন ও আবর্তন করো, তাহলে কি করবো? প্রথমে আমি এ বচন নিলাম, তার বিবর্তন করলাম ই বচন, আবার এ বচন, তার আবর্তন করলাম আই বচন। বোঝা গেল? এরকম ভাবেও প্রশ্ন আসতে পারে। আবার এরকম প্রশ্ন আসতে পারে যে সমবিবর্তন করো, নিম্নলিখিত বাক্যগুলো সমবিবর্তন করো। বা তোমাকে এরকম প্রশ্ন এলো যে একটা বললো সমবিবর্তনের সংজ্ঞা দাও এবং সমবিবর্তনের উদাহরণ দাও, সেক্ষেত্রে তোমাকে একটা সমবিবর্তন
সংজ্ঞা দিতে হবে সমবিবর্তনের, যে সমবিবর্তন একটা প্রক্রিয়া যেখানে আবর্তন বিবর্তন বিবর্তন বিবর্তিত আবর্তিত বিবর্তিত হয়। এক্ষেত্রেও দেখো আমরা কি করেছি, বিবর্তিত যে বচনটা তার আবর্তন করেছি, আবর্তিত যে বচনটা তার বিবর্তিত করেছি। বুঝে গেছে? তাহলে এই আবর্তন বিবর্তন ইত্যাদি প্রক্রিয়া, এবং তার মধ্যে আমাকে একটা উদাহরণ দেবে, তুমি যে কোনো বচনের একটা উদাহরণ দিতে পারো সমবিবর্তনের ক্ষেত্রে। এবার সমবিবর্তন আসতে পারে, আবর্তন, আবার এরকমও প্রশ্ন আসতে পারে যে বাক্য থেকে বচনে রূপান্তর করো, করে তার আবর্তন করো। সিম্পল প্রশ্ন আসতেই পারে। বিবর্তন করো আসতেই পারে, আবর্তনের বিবর্তন করো হতে পারে, বিবর্তন ও আবর্তন করো হতে পারে। সুতরাং প্রশ্নটা কিন্তু লজিকের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্নটা পড়ে কিন্তু বুঝতে হবে তোমাকে কি জানতে চেয়েছে। তুমি সব কিছু জানো, তুমি আবর্তন করতে জানো, বিবর্তন করতে জানো, সমবিবর্তন করতে জানো, কিন্তু তুমি যদি প্রশ্নটা পড়ে ঠিক করে বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ। আর সেক্ষেত্রে তুমি যেমন ফুল মার্কস ক্যারি করতে পারো তেমন 0 ক্যারি করতে পারো। তাই ভালো করে প্রশ্ন পড়বে আর প্রসেসটা শিখে নাও, তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে। তাহলে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেললাম। এর পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়। এটা থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসে এবং তোমরা চাইলে এই সেকেন্ড সেমিস্টার এটা থেকেও ফুল মার্কস পেতে পারো। পরের ভিডিও নিয়ে আমরা পরের চ্যাপ্টারের পরের ভিডিও নিয়ে আমরা আসবো। আপাতত টাটা।